হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। আজকে রিজনিং এর একটি খুব গুরুত্বপূর্ণ ক্লাস, প্র্যাকটিস ক্লাস। কিছুদিন পর আবার একটি প্র্যাকটিস ক্লাস নিয়ে আসলাম। মাঝে আমাদের রিজনিং এর কনসেপচুয়াল ক্লাস কিন্তু হয়েছে, আজকে আবার একটি প্র্যাকটিস ক্লাস। এবার দেখো, ক্লাসটি শুরু করার আগে কিছু কথা তোমাদের বলছি যে অফলাইন অনলাইন দু ক্ষেত্রে পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি যে ডাব্লিউবিপির ভ্যাকেন্সি কিন্তু অনেকটা কম, কাট অফ এবার অনেকটা হাই যাবে। সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টের মধ্যে, ইভেন তোমাদের অনলাইন ক্লাসের মধ্যে আমি দেখছি যে অনেকের মধ্যেই ল্যাক অফ ইন্টেন্সিটি আছে, মানে একদিন ক্লাস করছি তো দুদিন করছি না। অফলাইন ব্যাচগুলো তো আমি সেম দেখছি যে একদিন আসছে তো একদিন আসছে না, মানে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট না, কিছু সংখ্যক স্টুডেন্ট। তো বলে রাখছি যে এই যে গভর্নমেন্ট জবের প্রিপারেশন, ডাব্লিউবি, কেপি, রেলওয়ে, তুমি যে কোনো প্রিপারেশন নাও না কেন, সেই ক্ষেত্রে দেখো না, এটা ম্যারাথন একটা মানে জার্নি। তুমি প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত পুরো ফোকাসের সহিত যদি লেগে থাকতে পারো তবেই কিন্তু গভর্নমেন্ট জব ইজি। আর যদি একদিন করছো না, মাঝে গ্যাপ দিচ্ছ, আবার এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, গভর্নমেন্ট জব ভাই এতটাও ইজি হবে না। কারণ এই ক্ষেত্রে তোমার সব থেকে ফার্স্ট প্রায়োরিটি থাকা যায় যে কনসিস্টেন্সি। তো সেই জন্য বলছি, যারা গভর্নমেন্ট জবটাকে পেতে যাচ্ছ, এবার ডাব্লিউবি বা কেপিকে টার্গেট রেখেছো, তাদের বলবো যে কনসিস্টেন্সিটা মেনটেন করো। কারণ গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এই কোয়ালিটিটা আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, যে কনসিস্টেন্সি, রোজ পড়া। দেখো, প্রথম কোশ্চেন কি নিয়েছি, অ্যাজ ইউজুয়াল আমরা কোশ্চেন যে ধরনের রাখি, রিজনিং এর সমস্ত কিছু কিন্তু কভার করা হবে এই প্র্যাকটিস সেটের মধ্যে। তো শেষ পর্যন্ত দেখো কত সুন্দর কোশ্চেন কিন্তু নিয়েছি, একদম এক্সট্রাঅর্ডিনারি কোশ্চেন। এখানে বলেছে যে বাদামি গোলাপি হয়, কতগুলি বাদামি গোলাপি হয়। এটা একটা ভেন চিত্র কোশ্চেন, ভেন ডায়াগ্রাম। কতগুলি বাদামি গোলাপি হবে, এবার বোঝার চেষ্টা করো। পিঙ্ক মানে কি? গোলাপি। এটা মানে কি? গোলাপি। ব্রাউন মানে কি হচ্ছে আমাদের বাদামি, ব্লু মানে কি? নীল। এবার এখানে আমাকে বলেছে কতগুলি বাদামি আছে যেগুলো কি হবে, সাথে সাথে গোলাপি হবে। তাহলে ভেন ডায়াগ্রাম থেকে আমরা কি বলতে পারি যে কতগুলি বাদামি, তাহলে ব্রাউন কোনগুলো বলো? এইটা, এই যে আয়তক্ষেত্র রেক্টেঙ্গেলটা, এটা কি ব্রাউন? এটাই হচ্ছে কি আমাদের বাদামি, এটাই কি আছে? বাদামি। তো কতগুলি বাদামি কি হবে? গোলাপি হবে। তাহলে গোলাপি কোনগুলো? এই যে আমাদের বক্সটা। এবার তুমি ভালো করে দেখো যে কতগুলি এমন রেক্টেঙ্গেলের মধ্যে সংখ্যা আছে যেগুলো এই আমাদের ত্রিভুজের মধ্যেও এসছে, তাহলে আমি বলতে পারি যে কতগুলি চিত্র আছে, যে 2 আর 7। 2 আর 7 এমন দুটি সংখ্যা যেটা আয়তক্ষেত্রেও আছে এবং কি আছে, ত্রিভুজের মধ্যেও রয়েছে। তাহলে 2 আর 7 এমন দুটি সংখ্যা যারা কি বলেছে, বাদামি হওয়া সত্ত্বেও কি গোলাপি। তাহলে 7 আর 2 যদি যোগ করি তাহলে অ্যান্সার কত হচ্ছে বলো তো? 9। তাহলে অ্যান্সার হবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 9টি এমন সংখ্যা আছে যে বাদামি হওয়া সত্ত্বেও সেগুলো কি গোলাপি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এই সংখ্যাটিতে কোশ্চেন মার্কে কত হবে। দেখো, কোশ্চেন মার্কে কত হবে, তাহলে আমরা বলতে পারি যে এটা কি রয়েছে, এখানে কত হবে, এটা কি সিরিজ রয়েছে। এবার সিরিজটা তুমি ভালোভাবে দেখো। সিরিজের কথা থেকে বলছি, যাদের সিরিজের সমস্যা আছে তারা আমার কনসেপচুয়াল ক্লাস কিন্তু সিরিজ আমি পুরো কমপ্লিট করেছি। 4-5 ধরনের যে সিরিজ, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, প্যারাজাম্বল সিরিজ, সমস্ত কিছু সুন্দরভাবে করানো আছে। না দেখে থাকলে ডাব্লিউপি 2024 রিজনিং প্লেলিস্টে যাও, সেখান থেকে গিয়ে কনফিউশন তোমার ক্লিয়ার করে আসো। দেখো, এই সিরিজটা কি হয়, সিরিজ হয় ক্রমাগত বৃদ্ধি অথবা হ্রাস। কিন্তু এই সিরিজটাই তুমি দেখো, এখানে বৃদ্ধি হয়ে হ্রাস হয়ে আবার বৃদ্ধি হয়েছে, প্রথমে হ্রাস হয়েছে আবার বৃদ্ধি হয়েছে, আবার হ্রাস আবার বৃদ্ধি, এটা মিক্স আছে। তাহলে আমি করতে এক ঘর ছেড়ে ছেড়ে দেখুন। 13 থেকে 17, দেখো একটা প্যাটার্ন হবে। 17 থেকে 21, 21 থেকে 25, কত বাড়ছে বলো? 4 করে বাড়ছে। দেখো, +4, প্লাস কত আছে? 4। তাহলে এদিকে থাকলে +4 করতাম, তো নেই। আবার কোশ্চেন মার্ক চেয়েছে, তাহলে 4 থেকে কত আছে? 8। কত বাড়লো বলো? 4 থেকে 8 বাড়লো হচ্ছে, আচ্ছা 2 গুণ হয়েছে, এটা কয় গুণ? 2 গুণ, 4 দুগুণে 8। 8 থেকে কত আছে? 16। 8 থেকে দেখো 16, তাহলে কয় গুণ হয়েছে বলো? 2 গুণ। এখানে কয় গুণ? 2 গুণ। তাহলে পরেরটা আমি কি করে দেবো? 2 গুণ করে দেবো। 2 গুণ করলে অ্যান্সার কত আসবে? 16 2 32, 32 ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝো, 4 থেকে হলো কত? 8। 4 থেকে 8 কত বাড়লো? 4 বাড়লো। আবার 8 থেকে 8
16 কত, আর 16 ভালো, 16 থেকে 16 বাড়াতে পারো, একই প্যাটার্ন। আমি 2 গুণ করে দিলাম, 2 গুণ 2 গুণ 16 তুমি 32, মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, দেখো কি বলেছে। নেক্সট কোশ্চেনে বলেছে দেখো যে একটা বিবৃতি সিদ্ধান্ত বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন যেটা আছে, সেখান থেকে বলেছে যে বিবৃতি 1-এ আছে পূর্ব দিকে মুখ করে সারিবদ্ধভাবে 5 জন দাঁড়িয়ে আছে, সারির মাঝখানে কে আছে? কি চেয়েছে বলো তো? মাঝখানে কে আছে, বোঝো এবার মুখটা, রিজনিংটা বোঝো তুমি কি বলেছো। 5 জন ব্যক্তি আছে, সবাই পূর্ব দিকে মুখ করে আছে, তো সেই ক্ষেত্রে আমাকে বলেছে যে মাঝখানে কে আছে। আমি এটা একটু ভালো করে তোমাদের বোঝাচ্ছি। দেখো মাঝখানে সাপোজ ধরো এটা পূর্ব দিক, এটা পূর্ব দিক, তো 5 জন ব্যক্তি এই লাইনে আছে, সবাই কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে। তো 1 2 3 4 5। এবার বোঝো বিবৃতি কি বলেছে। ও হলো পি এবং এম এর নিকটবর্তী, ও হলো পি ও এম এর নিকটবর্তী। বোঝো ও এমন একটা জায়গা আছে যে পি এবং এম এর নিকটবর্তী, তার মানে ও রয়েছে, তার বাদিক ডান দিয়ে কি রয়েছে? পি এবং এম রয়েছে। তাহলে বলতে পারি সাপোজ ওকে আমি এখানে নিলাম, বাদিকে পি কে নিলাম, এম কে ডান দিকে নিলাম। এটা অপোজিটও হতে পারতো, এটা এমনও হতে পারতো যে ও আছে, এম বাদিকে, ডান দিকে কত আছে? পি আছে। এটা হতে পারতো। দেখি কোনটা। এল বাম কোণে আছে, এল বাম কোণে, বাম কোণ মানে এটা কি বাদিক, আর এটা কোন দিক? ডান দিক। তাহলে এই প্রান্তে কি রয়েছে? এখানে এল রয়েছে। বোঝো কে রয়েছে এখানে? এল, এখানে এল রয়েছে। ঠিক আছে, পরে বলেছে এবং পি এর প্রতিবেশী নয়, এল বাম কোণে রয়েছে, যে আবার পি এর প্রতিবেশী নয়। তাহলে বলতে পারি যে এখানে পি বসবে, এখানে পি বসবে না। তাহলে পি এই দিকে কোথাও বসতে পারে, এক্সাক্ট দেওয়া আছে? দেওয়া নেই। এবার আর কিচ্ছু বলা নাই, তাহলে এই ইনফরমেশনটা তুমি এখানে কোথায় পুট করতে পারো? সাপোজ আমি পুট করলাম যে দেখো ওকে যদি আমি এখানে দিই, তাহলে এখানে এম, এখানে পি বসাতে পারি। আবার এল কোথায় বসবে কোনো এক্সাক্ট ডেটা দেওয়া আছে? নাই। তাহলে আমি সাপোজ ধরো ওকে এখানে বসালাম, পি কে এখানে বসালাম, এখানে এম কে বসালাম, এল কে এখানে বসালাম, কিন্তু এটা কি ঠিক? না, কারণ এল শেষে বসবে না মাঝে বসবে না, কার বাঁদিকে বা কার ডান দিকে বসবে কোনো ইনফরমেশন দেওয়া নেই। তাহলে এখান থেকে আমি এক্সাক্ট বের করতে পারবো না যে এই সিকোয়েন্সটা কি আছে। আমি শুধু এল বাঁদিকে আছে এটা বলতে পারি, বাকি 4 জন কোথায় আছে, কার পজিশন কোনটা আছে বলতে পারবো না। শুধু বলতে পারবো ও আছে মাঝে, তার দুদিকে আছে পিএম। তাহলে এখান থেকে অ্যান্সার কোনটা আসবে বলো দেখি? শুধুমাত্র বিবৃতি এর তথ্যই যথেষ্ট। আচ্ছা, কি চেয়েছে? মাঝে কি আছে? মাঝে কি বের করা যাচ্ছে? একদমই যাচ্ছে না, তাহলে এটাও আমি নিতে পারবো না। 2 নম্বর বলছে শুধুমাত্র বিবৃতি 2 এর তথ্যই যথেষ্ট, এটাও নিব না, কারণ অ্যান্সারই তো আসছে না, যথেষ্ট করতে আসবে। শুধুমাত্র 1 এবং 2 বিবৃতি থাকা তথ্য এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যথেষ্ট না। দুটো ইকুয়েশনে যদি আমি ধরি তবুও কোশ্চেনটাকে অ্যান্সার দেওয়া যাচ্ছে না। তাহলে বিবৃতি 1 এবং 2 উভয় তথ্যের প্রয়োজন, ঠিক আছে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যথেষ্ট নয়, একদম এটা যাই আনসার। কারণ দুটো ইনফরমেশন নিয়েও আমি কোশ্চেনটার অ্যান্সার দিতে পারলাম না, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে আরো ইনফরমেশন থাকলে সেটা আমি অ্যান্সার দিতে পারতাম। এই জায়গাটা একটু ভালো করে বুঝবে আমি কি বোঝাবো। নেক্সট কোশ্চেন দাও। এখানে বলেছে প্রশ্নের প্রদত্ত কাগজ শীটটিকে ভাঁজ করলে নিম্নলিখিত কোন চিত্রটি তৈরি হবে। দেখো আমি বলতে পারি এই যে দেওয়া আছে না, সুন্দর করে দেখো 4টা ডট দেওয়া আছে, এই 4টা ডটকে দেখো এইদিকে তীর চিহ্ন দেওয়া আছে, এইদিকে তীর চিহ্ন, তাহলে একবার এইদিকে খুলবে, তারপর পুরো অংশটা আবার এই দিক থেকে এই দিকে খুলবে, মানে দুবার ভাঁজ করা আছে। একবার ভাঁজটা এখান থেকে এই দিকে খুলবে, ওই ভাঁজটা আবার এই দিকে খুলবে, তাহলে একবার এখানে এই দিকে খুলছে, ওই ভাঁজটা দ্বিতীয়ত খুলে যাবে পুরোটা। তো কোন চিত্রটা হবে? দেখো প্রথম কথা বোঝো, এই চিত্রটা থেকে যদি আমি এটাকে খুলছি, এদিকে যদি খোলা হয়, তাহলে দেখো এই চিত্রটা কোথায় হবে? এখানে একটা চিহ্ন হবে, এখানে একটা, এখানে একটা, আর ঠিক এই জায়গায় একটা হবে। যেই সিকোয়েন্স সেম টু সেম এদিকে হবে। এবার যখন এটাকে আবার পুরোটা খুলবো, তার মানে বলতে পারি এখানে একটা হবে, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একটা, আর এইদিকে তো সেম টু সেম আসবে, এখানে একটা, এই 1 2 তাহলে বলো তো এই চিত্রটা কোথায় আছে? তাহলে বলতে পারি যে এই যে 1 2 3 4, চারদিকে 4টা থাকবে, আর এখানে এই যে 3টা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। তো এইরকম চিত্রটা কোথায় আছে বলো দেখি? এইরকম চিত্র দেখো তুমি ভালো করে বোঝো যে একমাত্র রয়েছে 1 নাম্বারে। কোথায় রয়েছে? অপশন এ তে।
বি নাম্বার তো হওয়ার কোনো প্রশ্নই উঠে না, সি নাম্বার হবে না, কারণ বোঝো সি নাম্বারে 3টি করে আছে, কিন্তু এদিকে কটি? 2টি, এদিকে কটি? 2টি, কিন্তু অ্যাকচুয়ালি হবে কটা? এখানে 4টি, এখানে কটি হবে? 4টি। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে একমাত্র কোনটি হবে? অপশন এ। বিও হবে না, বি এখানে ডাবল করে দিয়েছে অপোজিট করে, আবার মাঝে রয়েছে, হবে না। একটু আইডেন্টিফাই করো যে কোন কোশ্চেনটার অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট হবে। নেক্সট দেখো, আচ্ছা বলে সমতুল্য রাশিটি নির্ণয় করো। এই প্রথম একটি, দুটি দেওয়া আছে, তো তারপরে আমাকে এই প্যাটার্নটার সেম টু সেম এখানে আছে। আচ্ছা তুমি একটু ভালোভাবে বোঝো, 3 2 থেকে 162 হয়েছে, সংখ্যাটা কিন্তু অনেকটা বড়। তাহলে কি করতে পারি? 3 2 162 হয়ে যাবে, 6 2 6 3 388 হয়ে যাবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে অবশ্যই তাদের গুণ হয়েছে, অথবা কিউব হয়েছে, অথবা স্কোয়ার হয়েছে। দেখি, আচ্ছা যদি আমি দুটোরই কিউব করে দিই, স্কোয়ার করলে তো হবেই না, 3 3 9 2 2 4 36 হয়ে যাচ্ছে না। তো দুটোই যদি কিউব করি, দেখো আবার এদিকে 2 এর কিউব করি, তাহলে এইদিকে আসছে হচ্ছে 27, আর এইদিকে হচ্ছে কত? 8। 27 8 যদি গুণও করি, দেখো 7 8 56 6 8 2 16, আর 5 হচ্ছে 21 216, কিন্তু এখানে 162, তার মানে হচ্ছে না। তার মানে আমাকে আরেকটা ছোট নিতে হবে, ঠিক আছে? যদি আমি একটার কিউব নেই আর একটা স্কোয়ার নেই, গুণ করে দিই, তবুও হচ্ছে না। 4 7 28 7 2 14 216, আছে 4 7 28 7 2 4 2 28 আর 9 10, হচ্ছে না। তাহলে এক কাজ করতে পারি, দেখো আমি অ্যান্সারটা বলছি। এটা হবে কি? 3 এর টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার কত হবে? 4 হবে, ঠিক আছে? আর যা আছে এটাকে গুণ করতে হবে, ঠিক আছে? 3 টু দি পাওয়ার 4 কত হয়? দেখো 3 3 9, 3 9 27, 3 27 কত হয়? 81, 81 হয়। 81 গুণ 2 করলে আমরা পেয়ে যাব হচ্ছে 165। তার মানে বুঝলাম কি, প্রথম রাশি হচ্ছে টু দি পাওয়ার 4 করব, তারপর সেটাকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব, ঠিক আছে? এটা দেখি, এই ক্ষেত্রে দেখি 6 আছে, তো 6 এর যদি আমি টু দি পাওয়ার 4 মনে না থাকে, তাহলে দেখো 6 টু দি পাওয়ার 4, 6 স্কোয়ার 6 6 36, 36 আর 6 মানে কিউব হয়। যদি তুমি 3টা 6 গুণ করো, তাহলে হয়ে যায় 216, তাহলে আরো একটা 6 গুণ হয়ে যাবে, তাহলে বলতে পারি 6 6 36 এর 6 হাতে কত? 3, 6 6 3 9, 6 2 12, তাহলে 1296। কত আসলে বলো দেখি? 1296। এবার তুমি করো 1296 কে কত দিয়ে গুণ করবো? দ্বিতীয় রাশি কত আছে? 3, 3 দিয়ে গুণ করলে 3 6 18, 3 9 27, 8 8 হাতে 2, 3 2 6 7, আর 3 2 6 7 8, 3 1 3 দেখো 3 1 3 3888 আছে। আশা করি বুঝতে পেরেছো। প্রথম সংখ্যা কিউব করলাম 1296, তার সাথে দ্বিতীয় সংখ্যা গুণ। এবার দেখো এখানে কোনটা মিলছে। আমি যদি 5 এর টু দি পাওয়ার 4 করলাম, 5 এর টু দি পাওয়ার 4 করি, তাহলে 125 632 ইনটু 2 করলে কত হয়? 1350 হয়। আচ্ছা দেখি, 5 এর যদি টু দি পাওয়ার 5 করি, তাহলে 5 এর কিউব করলে হচ্ছে 5 5 25, 125। 125 কে 5 দিয়ে করো, 5 5 25, 5 2 10, 12 2 5 625। 625 ইনটু যদি আমি 2 করি, তাহলে কত হয়? 2 2 5 2 10 0, 2 2 4 1 5, 6 2 12 হচ্ছে। তাহলে কত হচ্ছে বলো দেখি? 1250, 1350 দেওয়া আছে, হবে কি? হবে না। তো সেই ক্ষেত্রে দেখো আমি বলতে পারি 9 আছে, 9 এর করলে হচ্ছে না, 4 এর করলে হবে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কিভাবে হবে? তুমি বোঝো যে 7 এর যদি আমার টু দি পাওয়ার 4, 7 এর যদি টু দি পাওয়ার 4 করি, ইনটু করে দেবো 2, 7 এর টু দি পাওয়ার করবে কিউব করলে কত হয়? 343, ইনটু করে দেবে 3 7, তাহলে হয় কত? 3 7 21 এর 1 হাতে কত? 2, 4 7 28 2 0 হাতে কত? 3, 3 7 21 3 কত হয়? 24, 2400 কত? 2 1, 2401 কে যদি তুমি 2 গুণ করো, দেখো ঠিক চলে আসবে 4802। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝো, অপশন বি দেখলাম, বি সি এ দেখলাম, বি এবং সি তুমি চেক করবে, দেখবে হবে না, ডি শুধু অ্যান্সার হবে। তাহলে প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট ছিল। বর্তমান দিনে তোমরা যদি এসএসসি দাও বা রেলওয়ে দাও, এই কোশ্চেনগুলো খুব বেশি কিন্তু সেন্টারে আসছে। তো সেই ক্ষেত্রে বলে রাখছি যে স্টেটের যে এক্সামগুলো আছে, ডাব্লিউবি বা ক্লার্কশিপ বা যে সমস্ত এক্সাম আছে, সেই ক্ষেত্রে এই প্যাটার্নগুলো কিন্তু এখন খুব বেশি পরিমাণ আসবে, কারণ স্টেটের এক্সামগুলো কোথাও না কোথাও সেন্ট্রাল এক্সাম থেকেই ইন্সপায়ার হয়ে কোশ্চেনগুলো নেয়। এবার বলেছে একই ভবনে 5টি ভিন্ন তলা আছে, 5 বন্ধু আছে। এটা পাজল, এটা প্রপার পাজল।
ঠিক আছে, যাদের পাজল থেকে ভয় হয় একটু ভালোভাবে চিত্রটা দেখো কি করছি। ভবনের সবচেয়ে নিচের তলা 1 নম্বর। আচ্ছা সাপোজ ধরো এমন আছে, ঠিক আছে, 1 2 3 4 5, এটা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, সরি এই দিকে কেন হবে, তাই না? নিচ থেকে 1 নম্বর হবে, দেখো তাহলে এটা 1, এটা 2, এটা কত 3, এটা 4, এটা কত নাম্বার 5 নাম্বার। এবার বলার চেষ্টা করো এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার এভাবে দেওয়া আছে। এবার যা বলেছে তাই করো। তো ঠিক বলেছে যে এইভাবে 5 নম্বর পর্যন্ত দেওয়া আছে। সৃষ্টি এবং রিচার মাঝের তলায় শুধুমাত্র মীরা আছে, বোঝো এই লাইনটা বোঝো। সৃষ্টি এবং মীরার মাঝের তলায় শুধুমাত্র কে আছে? সৃষ্টি এবং রিচার মাঝের তলায় কি আছে? মীরা আছে। তাহলে বলতে পারি ওপরে কি রয়েছে? ওপরে সৃষ্টি বা সৃষ্টি নিচে হতে পারে, আমি জাস্ট বসাচ্ছি, এটা অপোজিটও হতে পারে। মাঝে কি আছে? মাঝে কি আছে বললাম? মীরা। আর নিচে কে থাকবে? রিচা। রিচা, ঠিক আছে। এবার বলছো এটা এখানেও যেতে পারে, এটা এখানেও আসতে পারে, কোশ্চেনের বেসিসে পরবর্তীতে দেখব, প্রয়োজন পড়লে এক্সচেঞ্জ হবে। এবার বলেছে পরে অংশুল নিচের তলায় থাকে। অংশুল কি থাকে? রিচার নিচের তলায় থাকে। অংশুল কার নিচের তলায় থাকে? রিচার নিচের তলায়। এবার বলছো রিচাকে যদি আমি এখানে দিতাম তাহলে কিন্তু অঙ্কটা হতো না, কারণ তাহলে মীরা তারপরেই আসতো। তাহলে রিচার নিচের তলায় কে থাকে? অংশুল। অংশুল, ঠিক আছে। চন্দন দোতলায় থাকে। আচ্ছা এখানে বলছো একটু, রিচার নিচের তলায় কে থাকে? অংশুল থাকে, কিন্তু কি একদম তার পাশের তলাতেই থাকে? এটা কিন্তু বলে তার নিচে থাকে। তাহলে নিচে কয়টি তলা আছে বলো ভাই? 2টি আছে। এখনো কয়টি আছে? 2টি আছে। তো সেই ক্ষেত্রে দেখো বলেই দিয়েছে চন্দন কয় নাম্বার তলায় থাকে? 2 নাম্বার। তাহলে অংশুলকে কোথায় রাখতে হবে? নিচে। দেখো বলেছে না রিচার নিচে অংশুল, তাহলে বসাও। তাহলে সবার উপরে কি হবে? সৃষ্টি। তারপরে কি হবে? মীরা। তারপরে কি হবে? রিচা। শেষে কি হবে? চন্দন তো 2 নম্বরই বলেছে, আর অংশুল কোথায় আছে? একদম শেষের তলায়। বুঝলে কোথায় কোনটা বসলে ঠিক হবে। 3 তলায় কি আছে? 3 তলায় স্পষ্টভাবে বলতে পারি রিচা আছে। কে আছে? রিচা। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। তুমি যা ইনফরমেশন দিয়েছে সুন্দরভাবে বসাও, তারপর দেখো যে ইনফরমেশনের সাথে সেটা সেট হচ্ছে কিনা। যদি সেট না হচ্ছে চেঞ্জ করো, চেঞ্জ করে বোঝো যে কোনটা মিলছে সেটাই আনসার, আর কিচ্ছু না। নেক্সট দেখো বলেছে নিচের নম্বর সিরিজে পড়ুন এবং প্রশ্নের উত্তর দিন। কটি 3 আছে যাদের ঠিক আগে 7 এবং পরে 9 আছে? বোঝো 3 আছে, আগে 7 হবে, পরে কত হবে? 9 হবে। এইটা দেখবে পরীক্ষার সময় ওকে লিখে নিবে, তাহলে তোমার মাথার সামনে যখন থাকবে বারবার এটা কনফিউজ হবে না। ঠিক আগে 7 পরে 9, তাহলে বলতে পারি আমি 3 আগে 7 পরে 9। তাহলে এই হচ্ছে কোথায় কোথায় আছে? এই যে একটা আছে, দেখো 3 আছে, আগে 7 পরে 9। এই যে একটা আছে, 2টি পাওয়া গেল, ঠিক আছে। এই 3-এ হবে না, এই 3-এও হবে না, এই 3-এও হবে না, এই 3 আবার হবে, দেখো আর পাবে না। আশা করি কটি গেল? 3টি। তাহলে কটি এমন 3 আছে যাদের ঠিক আগে 7 পরে 9 আছে? তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 3টি। এগুলো পরীক্ষায় আসে, এগুলো নর্মাল আমাদের বুদ্ধিমত্তা দেখার জন্য। উত্তর দিককে মুখ করে মেয়েদের একটি শাড়িতে, আচ্ছা খুব ইম্পর্টেন্ট, র্যাঙ্কিং থেকে আছে কোশ্চেনটা। র্যাঙ্কিং থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা বলতে পারো, পরীক্ষায় খুব আসে এই ধরনের। আর এই ধরনের রিজনিংটা যে নিয়েছি এটা করবে, দেখবে একদম এক্সট্রা অর্ডিনারি, ভালো করে পড়ো। মেয়েদের একটি শাড়িতে রিঙ্কি পিঙ্কির বাম থেকে 10তম স্থানে আছে, যে ডান প্রান্ত থেকে 21তম। অঙ্কটা ভালো করে বলছি, যে ডান প্রান্ত থেকে 21তম। তাহলে ডান প্রান্ত থেকে 21তম জায়গায় কে আছে বলো ভাই একটু ভালো করে? রিঙ্কি পিঙ্কির বাম দিকে কততম স্থানে আছে? 10তম স্থানে। যে বাম প্রান্ত থেকে 21তম, যে মানে এখানে আমাদের কাকে বোঝাচ্ছে? পিঙ্কিকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? পিঙ্কি। সাপোজ আমি এখানে পিঙ্কিকে বসালাম। রিঙ্কি পিঙ্কির বাম দিক থেকে 10তম স্থানে আছে, যে ডান প্রান্ত থেকে 21তম স্থানে। তাহলে এখানে কি আছে? 21তম স্থানে কি আছে? পিঙ্কি আছে। এইবার বোঝো যে রিঙ্কি পিঙ্কির বাম দিক স্থান থেকে 10তম স্থানে বামে আছে, তাহলে এটা কি? এটা ডান দিক। এটা কোন দিক? এটা হচ্ছে বাঁ দিক। তাহলে পিঙ্কির বাঁ দিকে 10তম স্থানে কে আছে? 10তম স্থানে আছে রিঙ্কি। কে আছে? রিঙ্কি। তাহলে রিঙ্কির পজিশন কত হবে? 31। বুঝলাম করা?
যে এদিক থেকে কত আছে 21, এদিকে কত আছে, তার ঠিক বাঁ দিক থেকে 10তম স্থানে কত আছে 20। এবার ব্যাপারটা বলবো যে কি আছে। এবার দেখো পরে কি বলেছে, যদি মিসকি বাম প্রান্ত থেকে 17তম স্থানে আছে, যে রিঙ্কির থেকে ডান দিকে 4র্থতম স্থানে। বোঝো, কেউ একজন আছে মিসকি, আচ্ছা কি ধরনের নাম জানি না, এটা মিসকি বাম প্রান্ত থেকে 17তম স্থানে আছে, মিসকি আবার বাঁ দিক থেকে 17তম স্থানে আছে। এখানে কি আছে মিসকি, মিসকি 17তম স্থানে আছে, ঠিক আছে। এবার আমি এটাকে বাড়িয়ে লিখলাম কেন, এই দিকে কেন লিখলাম না, বোঝো পরে কি বলেছে, যে ডান দিক থেকে 4র্থতম স্থানে কার, রিঙ্কির, রিঙ্কির ডান দিকে 4র্থতম স্থানে আছে কে, ডান দিকে 4র্থতম স্থানে কি আছে মিসকি। মিসকি বাঁ দিক থেকে 17তম স্থানে, ঠিক আছে, বাট রিঙ্কির থেকে 4 নম্বর স্থানে ডান দিকে। তাহলে বোঝো আমি এটাকে যদি এই দিক থেকে বের করি, মানে মিসকির পজিশনটা এই দিক থেকে বের করি, কোন দিক থেকে, এই দিক থেকে যদি বের করি, তাহলে কি হবে বলো দেখি। মিসকির পজিশনটা এই দিক থেকে যদি আমি বের করি তাহলে কি হতে পারে, বোঝো এই দিক থেকে 17তম স্থান হলো এটা, ঠিক আছে। তাহলে এই দিক থেকে 17তম স্থানটা এদিক থেকে কত হবে, এই স্থানটা বোঝো, এই দিক থেকে 17 হলো, তাহলে এই দিক থেকে কত, আচ্ছা বলতো এটা 31, 31-এর থেকে ডান দিক কততম স্থান, 4তম স্থান, তার মানে এটা কততম স্থান হবে 27। তাহলে এই দিক থেকে তার অবস্থান কত 27। তাহলে এই যে অবস্থানটা পেলাম, এটা কার অবস্থান পেলাম বলো, মিসকি, বাঁ দিকেও পেলাম ডান দিকেও পেলাম, তার থেকে 4তম স্থান ডান দিকে, তাহলে 27। তাহলে এবার বলেছে সারিতে মোট কতজন আছে, কতজন থাকবে টোটাল, আমরা কি বের করি, লেফট সাইড প্লাস রাইট সাইড মাইনাস করে দিই কত 1, লেফট সাইড থেকে কত হচ্ছে 17, রাইট সাইড থেকে কত 27, তাহলে যোগ করে কত হচ্ছে 43, মাইনাস 1 করে কত হচ্ছে 44, মাইনাস 1 করে কত হচ্ছে 43 মানে অপশন সি ইজ দ্য রাইট आंसर। বুঝছো, যদি টোটাল চাই লেফট সাইড রাইট সাইড মাইনাস 1 করে দিই, কারণ এখানে একজন ব্যক্তির স্থান কয়বার ধরা হচ্ছে, দুবার, তাহলে 17 17 44 মাইনাস 1 করে 43। খুব গুরুত্বপূর্ণ কিন্তু রিজনিং এটা ছিল। নেক্সট দেখো কি বলেছে, রাজা এ বিন্দু থেকে দক্ষিণ দিকে 2 কিমি আছে, যা বলেছে করে দিচ্ছি। সাপোজ ধর এখানে ওই বিন্দু, এটা কি দিক, পূর্ব, উপরটা হয় উত্তর, নিচেরটা এদিক কি হয় পশ্চিম, এটা কি হয় দক্ষিণ। বুঝো, রাজা এই বিন্দু থেকে দক্ষিণ দিকে 2 কিমি, সাপোজ দক্ষিণ দিকে কত কিমি আসলো 2 কিমি আসলো, এই বিন্দু আসলো, এই বিন্দু, ঠিক আছে। সে আবার ডান দিকে বাঁক নিয়ে 2 কিমি গাড়ি চালায়, এই দিক থেকে ডান দিক কোন দিক হবে, এই দিকে, তাহলে আবার 2 কিমি এখানে আসলো, ঠিক আছে, এই বিন্দুতে আসলো 2 কিমি আসলো, গাড়ি চালায়। অবশ্যই সে আবার একটি ডান দিকে বাঁক নেয়, এই দিকে মুখ করে আছে, ডান দিক কত, ওই দিক উপর দিকে, তাহলে আবার সে মেইন রাস্তায় ফিরে আসলো, কয় কিমি আসলো 2 কিমি আসলো, এবং ডান দিকে বাঁক নেয় এবং বি বিন্দু পৌঁছানোর জন্য সে 4 কিমি গাড়ি চালায়। আচ্ছা বুঝো, অবশ্যই সে আবার একবার ডান দিকে বাঁক নেয় এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য কয় কিমি গাড়ি চালায় 4 কিমি। এখান থেকে সে আবার ডান দিকে বাঁক নেয় এবং বি বিন্দুতে পৌঁছানোর জন্য কয় কিমি গাড়ি 4 কিমি। তাহলে এটা কত ছিল 2, তাহলে এখান থেকে 2 আসলো, তাহলে আরো কতটুকু যাবে 2 কিমি, এটা পৌঁছানো আসলো কোন বিন্দুতে, বি বিন্দুতে। পুরোটা কত ছিল 4 কিমি ছিল, এটা 2, তাহলে এটা কত 2। বাস, এবার তাহলে কি চেয়েছে বলো, কোন দিকে গাড়ি চালাতে হবে, ঠিক আছে। এবার বলছে আবার এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে কতটুকু গাড়ি চালাতে হবে। বোঝো, সে আছে কোন বিন্দুতে, বি বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে আসতে গেলে তাকে কোন দিকে আসতে হবে, অবশ্যই আসতে হবে পশ্চিম দিকে, এবং কত কিমি, এটা 2 কিমি। তাহলে অ্যান্সার কিন্তু 2 কিমি পশ্চিম দিকে আসতে হবে, পূর্ব দিকে আসতে হবে, অপশন বি 2 কিমি পশ্চিম দিকে আসতে হবে। একটু ভালো করে পড়বে, ডায়াগ্রাম তৈরি করবে, হয়ে যাবে। প্রথমে 2 কিমি নিয়েছে, গিয়েছে, তারপর আবার 2 কিমি বাঁক নিয়েছে, সে আবার ডান দিকে গিয়ে 2 কিমি বাঁক নেয় এবং শেষে আবার 4 কিমি বাঁক নেয়, বাস অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট এটা ক্যালেন্ডারের কোশ্চেন, যাদের ক্যালেন্ডারে সমস্যা আছে তাদের জন্য এই ধরনের কোশ্চেনগুলো আমি লিখেছি। দেখো, ক্যালেন্ডারে কোশ্চেন দিয়েছে, আমাকে বলেছে 2022 সাল, আচ্ছা 14ই জানুয়ারি, ঠিক আছে, 2022 সাল, কি বার বলেছে, এটা বলেছে শুক্রবার, মানে ফ্রাইডে, তাই তো, ঠিক আছে। এবার আমাকে বলতে বলেছে যে 28শে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি কি বার, 2025 সাল, 2025 সাল কি বার হবে, এই ডেটটা বের করতে হবে। তো এইরকম যদি থাকে তাহলে আমরা কি করবো, একবারে 1 বছর করে যাব। এবার বুঝো, আমি
তোমাদের বলছি যে যদি সাধারণ বর্ষ হয়, সাধারণ বর্ষে অর্ডে কয়টা থাকে বলো? সাধারণ বর্ষে একটি অর্ডে থাকে। আর অধিবর্ষ বা লিপ ইয়ারে, অধিবর্ষ বা লিপ ইয়ারে কয়টি থাকে ভাই? দুটি অর্ডে থাকে। এই জায়গাটা বুঝবে। তো আমি বের করতে পারি 14ই জানুয়ারি থেকে 2000, তাহলে 14ই জানুয়ারি 2023 কতদিন গেলাম বলো দেখি? পুরো 1 বছর গেলাম। এবার 2022 সাল কি আর নর্মাল ইয়ার না লিপ ইয়ার? নর্মাল ইয়ার, 4 দিয়ে ভাগ যায়, পুরো বুঝায় না। তাহলে একটি অর্ধে, তাহলে ফ্রাইডের পরে এটা কি হবে? স্যাটারডে। বুঝো, একদিন বেড়ে গেল। তাহলে আরো 1 বছর যেতে পারি, 14ই জানুয়ারি 2024 সাল। আচ্ছা বলো এখানে কয়টি অর্ধে আছে? 2024 সাল দেখি কিন্তু দুটো লিপ ইয়ার দেবে না, এখন দুটো অর্ধে দেবে না, কারণ 14ই জানুয়ারি পর্যন্ত গেছি, ফেব্রুয়ারি মাসে এক্সট্রা দিন হয়, জানুয়ারি মাসে এক্সট্রা দিন হয় না। তার মানে বলতে পারি এখানে অর্ধে, তাহলে এটা কি বার হয়ে গেলে আরো একদিন বাড়লো, সানডে। এইবার তুমি আসো যে আমি যাব 14ই জানুয়ারি 2025 সাল, এই জায়গাটা বুঝো। 14ই জানুয়ারি 2025 সাল। এইবার দেখো 14ই জানুয়ারি 2024 থেকে 14ই জানুয়ারি 2025 যখন আসবো, এবার এই 24 সালের ফেব্রুয়ারিটা পাবো না। এখানে দুটো অর্ডে, একটা হলো লিপ ইয়ারের জন্য 24 সালের জন্য দুটো অর্ডে, তাহলে সানডে মন্ডে, এটা কি হবে? টিউসডে। দুই দিন যোগ হবে, কারণ কি আছে এখানে? অর্ডে আছে। 2024 সাল কি আর অর্ডে। এইবার বলছো 14ই জানুয়ারি আসলাম, আমাকে যেতে হবে কত? 28শে ফেব্রুয়ারি। এবার বলছো জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি, তাহলে বলো জানুয়ারি মাসে কয়দিন থাকবে? একটু ভালো করে বোঝো। জানুয়ারি মাস 31 দিনে হয়, 16 দিন, 14 দিন তো হয়ে গিয়েছে, তাহলে কয়দিন আছে? আর 17 দিন। ঠিক আছে। আর ফেব্রুয়ারি মাসে কয়দিন আছে? অর্ডে 28 দিন। তাহলে যোগ করলে হচ্ছে 7 8 15 5 7 1 3 2 3 1 4 1 45। 45 কত যোগ করবো? 7 দিন, কারণ মোট দিন কতগুলি আসলো? 45টি। তাহলে 7 দিয়ে ভাগ করলে 6 7 কত হয়? 42। তাহলে কয়টি অর্ধে হলো ভাই? 3টি অর্ধে হলো। এইবার বোঝো 3টি অর্ধে কি শুক্রবার সাথে যোগ করবো? না, এই দিনটির সাথে, কারণ এইটুকু জায়গায় কয়টি অর্ধে পাওয়া গেছে? 3টি। তাহলে মঙ্গলবারের সাথে 3 দিন যদি যোগ করে দাও, মঙ্গলবারের সাথে 3 দিন যোগ করলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তাহলে আবার কি বার আসছে বলো দেখি? ফ্রাইডে আসছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? শুক্রবার। তার মানে আলটিমেটলি পুরোটা যদি কাউন্ট করো দেখবে 0 অর্ধে আসবে। পুরো কাউন্ট করলে আমরা দেখবো কয়টি অর্ধে হবে? 0 অর্ধে হবে। তাহলেই কিন্তু তোমার রিজনিংটা হবে। এই জায়গায় আমি শুধু এইখান থেকে এইটুকু এসেছি, কয়টা অর্ধে? 45টা অর্ধে। 45টি মধ্যে 7 দিয়ে ভাগ করলে আবার কয়টি অর্ধে আছে? 3টি অর্ধে। তাহলে তুমি নোট করে নাও, তাই কিন্তু ব্যাপারটা ভালোভাবে বুঝতে হবে। আজকে এই পর্যন্তই রেখেছি। দেখো চেষ্টা করেছি যত সম্ভব তোমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেন রাখার জন্য। শুধু ইজি ইজি কোশ্চেন করিয়ে কিন্তু চলে যায়নি, বা ম্যারাথন ক্লাস নিয়ে তোমার ইজি ইজি কোশ্চেন আমি করাইনি। চেষ্টা করি তোমাদের আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে ভিডিও রাখতে, এবং সেখানে যতটা সম্ভব কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করতে। আমাদের চ্যানেলে ডাব্লিউবির জন্য ওভারঅল সমস্ত কিছু কিন্তু তোমার করা হচ্ছে। ম্যাথ, রিজনিং, জিকে, ইংলিশ, স্ট্যাটিক জিকে, ইতিহাস, ভূগোল, সমস্ত কিছু A to Z। তো যদি বিগিনার হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করবে, পাশে একটা বেল আইকনটিও প্রেস করে দেবে। আর ভিডিওটি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তুমি কমেন্ট করো যে এই ধরনের প্র্যাকটিস ক্লাস আমরা আরও চাই, বা কী ধরনের ভিডিও তোমাদের দরকার সেটা একটু কমেন্টে জানিয়ে যাও। তাহলে আমাদের ক্ষেত্রে কী হবে? ব্যাপারটা ক্লাসগুলো প্রোভাইড করতে সুবিধা হবে। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।